কালকের গল্পের বাকি অংশটুকু। হাসপাতাল থেকে বাবাকে যখন বাড়ি নিয়ে এলাম, তখন আমাদের ঘরের আকাশটা যেন আরও মেঘলা হয়ে গেল। ডাক্তারের কড়া নির্দেশ, বাবা অন্তত 3 মাস কোনো ভারী কাজ করতে পারবেন না। কিন্তু যে সংসার প্রতিদিনের রোজগারের প্রতিদিনের চাল কেনা হয়, সেই সংসারে 3 মাসের বিশ্রাম মানে নিশ্চিত অনাহার। বাবা বিছানায় শুয়ে শুয়ে ছটফট করতেন, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ত। একদিন মাঝরাতে দেখলুম বাবা মায়ের হাত ধরে কাঁদছেন আর বলছেন, রহিমা, আমি শেষ হয়ে গেলাম। আমার মেয়েটার পড়ালেখা বুঝি আর হবে না, আমার সোহেলটার কি হবে? আমি দরজার আড়াল থেকে সব শুনছিলাম। বুকের ভেতরটা কেঁপে উঠলেও চোখে পানি আসতে দেইনি। সেদিন রাতে আমি নিজের কান্নাকে পাথরে রূপান্তর করে ফেললাম। পরদিন ভোরে উঠে বাবাকে বললাম, বাবা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। বাবার চোখের সেই অসহায় চাহনি আমার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছিল। টিউশনি আরও 2টো বাড়িয়ে দিলাম। সকালের দিকে নিজের কলেজের ক্লাস, দুপুরে বাড়ি ফিরে মায়ের কাজে সাহায্য, আর বিকেল থেকে রাত 9টা পর্যন্ত 4-4টে টিউশনি। বাড়ি ফিরে ল্যাম্পের আলো যখন নিজের পড়া পড়তে বসতাম, তখন ক্লান্তি আমার চোখের পাতাকে টেনে ধরত। কিন্তু আমি চোখের পাতা ঠান্ডা পানি দিয়ে আবার টেবিলে বসতাম। আমার যে হারলে চলবে না। কলেজে আমার পোশাক আর জীর্ণ জুতো দেখে অনেকেই হাসাহাসি করত। একদিন কলেজের এক ধনীর ঘরের মেয়ে তার বান্ধবীদের সামনে বলেই ফেলল, এই সুমি, তোর এই একটা জামা ছাড়া আর কোনো জামা নেই রে? কলেজে আসিস একটু ভদ্র সভ্য জামা পরে আসতে পারিস না? তোকে দেখলে কেমন ভিকিরি ভিকিরি লাগে রে। চারপাশে হাসির রোল পড়ে গেল। আমার কান ঝাঝা করছিল। চোখের কোণ দিয়ে পানি পড়তে পড়তেও আটকে নিলাম, কেননা বাবার সেই কথা মনে পড়ে গেল, তোর বইটাই হবে তোর সবচেয়ে বড় শক্তি। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললাম, পোশাক জীর্ণ হলেও মানুষের মন আর মেধা জীর্ণ হয় না। আমি এখানে রূপ দেখাতে আসিনি, পড়তে এসেছি। কথাটা বলে আমি লাইব্রেরির দিকে চলে গেলাম, আর পেছনে তখন ফিসফাস চলছে। কঠোর পরিশ্রমের ফল আল্লাহ আমাকে দিলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি পুরো জেলার মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করলাম। যেদিন ফলাফল দিল, সেদিন আমাদের ভাঙা ঘরে আনন্দের বন্যা বয়ে গেল। বাবা বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন। মা আল্লাহর দরবারে সেজদা দিলেন। কিন্তু এই আনন্দের স্থায়িত্ব ছিল খুব কম সময়। কলেজের শিক্ষকেরা এসে বললেন, সুমি, তোমার যে মেধা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। তুমি বিসিএস দিয়ে অনেক বড় অফিসার হতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস, শব্দগুলো শুনতে খুব স্বপ্নের মতো লাগছিল। কিন্তু পরক্ষণে মনে হলো ঢাকায় গিয়ে কোচিং করা, থাকার খরচ, ফর্ম কেনার খরচ, এ টাকা কোথায় পাবো আমি? গ্রামে কিছু মুরব্বী আমাদের বাড়িতে এলেন। তারা বাবাকে বোঝালেন, কাদের ভাই, মেয়ের তো অনেক পড়ালেখা হয়েছে, এবার থামো। রূপ যৌবন থাকতে থাকতে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দাও। গরিবের মেয়ের এত পড়া শখ থাকা ভালো না, শেষে কুলাইতে পারবা না। কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধছিল। সমাজ সবসময় গরিবের স্বপ্নকে গলা টিপে হত্যা করতে চায়। বাবা মুরব্বীদের কথায় চুপ করে রইলেন। তার মাথায় তখন ঋণের বোঝা। সেদিন বিকেলে আমি একা নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। নদীর ঢেউগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম, আমার স্বপ্ন কি তবে এখানেই শেষ হয়ে যাবে? আমিও কি 8-10টা সাধারণ মেয়ের মতো অল্প বয়সে সংসারী হয়ে ওখানেই হারিয়ে যাব? হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো সোহেল। 8 বছরের ছোট ভাইটা আমার হাত ধরে বলল, আপা, তুই কাঁদছিস কেন? তুই ঢাকা যাবি না পড়তে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, টাকা কোথায় পাবো রে ভাই? সে তার পকেট থেকে পুরনো একটা মাটির ব্যাংক বের করে আমার সামনে ধরলো, বলল, আপা, এটাতে আমি মেলা দিন থেকে টাকা জমাচ্ছি, মেলা থেকে খেলনা কেনার জন্য। এখানে অনেক টাকা আছে, তুই এগুলো নে, তুই ঢাকা যা আপা। ছোট ভাইয়ের ওই মাটির ব্যাংকটা দেখে আমার বাঁধ ভাঙা কান্না চলে এলো। আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। যে পরিবার আমার জন্য এত ত্যাগ করতে প্রস্তুত, তাদের জন্য আমাকে লড়তেই হবে। মা তার একমাত্র বিয়ের স্মৃতি 51 জনের
সোনার নাকফুলটা আমার হাতে তুলে দিলেন। বললেন, এটা বিক্রি করে দে মা, তো ঢাকা যাওয়ার টিকিট হয়ে যাবে, ফর্মের টাকাও হয়ে যাবে। নাকফুলটা হাতে নিয়ে আমার মনে হলো এটা শুধু একটা গহনা নয়, এটা আমার মায়ের সমস্ত জীবনের সঞ্চয় এবং আমার উপর তার অগাধ বিশ্বাস। সব বাধা পেরিয়ে একজোড়া পুরনো স্যান্ডেল আর একটা কাপড়ের ব্যাগ কাঁধে আমি ঢাকার বাসে উঠে বসলাম। পেছনে ফেলে এলাম আমার চেনা গ্রাম, অসুস্থ বাবা, পরিশ্রমী মা আর আমার ছোট্ট ভাইটাকে। ঢাকা শহরটা ছিল আমার জন্য সম্পূর্ণ অচেনা আর নিষ্ঠুর। চারদিকে বড় বড় দালান, বিলাসবহুল গাড়ি আর ব্যস্ত মানুষ। চেনা বলতে তেমন কেউই ছিল না। একটা সস্তা ছাত্রী হোস্টেলে কোনো মতো একটা সিট জোগাড় করলাম। দিনে একবেলা খেয়ে বাকি সময় শুধু লাইব্রেরিতে বসে পড়াশোনা করতাম। ঢাকায় এসে বুঝতে পারলাম বিসিএস বা ঢাকা বিশ্ববিদ্যালয়, এসবের যুদ্ধ কতটা কঠিন। সবাই কত দামি দামি বই পড়ে, নামি দামি কোচিংয়ে যায়, আর আমার সম্বল ছিল লাইব্রেরির পুরাতন বইগুলি আর নিজের ভেতরের জেদ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিনগুলোতে আমি পায়ে হেঁটে এখান থেকে ওখানে যেতাম, কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াতাম পায়ে হেঁটে, কারণ রিক্সা ভাড়া বাঁচিয়ে রাতের খাবারের টাকা জোগাড় করতে হতো। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল দিল। মেধা তালিকায় আমার নাম ওপরের দিকেই ছিল। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লড়াইটা আরও দ্বিগুণ হয়ে গেল। নিজের খরচ চালানো, বাড়িতে কিছুটা টাকা পাঠানো। 3টা টিউশনি ধরলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস, বিকেল থেকে রাত পর্যন্ত টিউশনি, আর গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিসিএস এর প্রস্তুতি। এভাবে দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আমি অনার্স শেষ করলাম, মাস্টার্সের প্রস্তুতি নিলাম। তখন আমার সামনে একমাত্র লক্ষ্য বিসিএস। এরই মধ্যে একদিন গ্রাম থেকে সোহেলের ফোন এলো। ওপাশ থেকে সে কাঁদছিল। বলল, আপা, মহাজন টাকার জন্য বাড়িতে এসে বাবাকে খুব অপমান করেছে। বলেছে টাকা দিতে না পারলে আমাদেরকে ঘর থেকে বের করে দেবে। বাবা ঘরের কোণে বসে কাঁদছে রে। ফোনটা রেখে আমার মাথা ঝিমঝিম করে উঠল। চারদিকে অন্ধকার যেন আমাকে গ্রাস করতে চাইল। চাকরির বয়স শেষ হয়ে আসছে, বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা সামনে, আর ওদিকে আমার পরিবার আবার গৃহহীন হওয়ার উপক্রম। আমি টেবিলে রাখার বইগুলোর দিকে তাকালাম, চোখের পানি মুছে নিজেকে বললাম, সুমি, ভাঙলে চলবে না, এটাই তোমার শেষ যুদ্ধ। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, টিকলাম। তারপর লিখিত পরীক্ষা, সেটাও দিনরাত এক করে খেয়ে না খেয়ে লাইব্রেরিতে বসে দিলাম। আল্লাহর রহমতে লিখিত পরীক্ষাতে পাশ করে গেলাম। এবার বাকি শুধু ভাইবা। পিএসসির করিডোরে যখন দাঁড়িয়ে আছি, তখন আমার পরনে একটা সুতি শাড়ি, যা আমি টিউশনির টাকা জমিয়ে খুব সস্তায় কিনেছিলাম। চারপাশে বাকি পরীক্ষার্থীদের জমকালো পোশাক আর ইংরেজি কথোপকথন দেখে মুহূর্তের জন্য আমার মনে হলো, আমি কি আসলে এখানে মানানসই? আমার রোল ডাকা হলো। দুরু দুরু করে বুকটা কাঁপছিল। দরজা খুলে ভেতরে ঢুকলাম। বোর্ডের চেয়ারম্যান আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বসুন সুমি আক্তার। আমি বসলাম। তারা একের পর এক কঠিন প্রশ্ন করতে লাগলেন। আন্তর্জাতিক রাজনীতি, সংবিধান, অর্থনীতি। আমি খুব শান্ত ও আত্মবিশ্বাসী গলায় সব উত্তর দিলাম। হঠাৎ একজন বোর্ড মেম্বার আমার ফাইলের দিকে তাকিয়ে বললেন, আপনার বাবা একজন সাধারণ কৃষক, আপনার পরিবার অত্যন্ত দরিদ্র। এই ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি এত বড় দায়িত্ব কিভাবে সামলাবেন? প্রশাসন চালানো তো সহজ কথা নয়। প্রশ্নটা শুনে আমি একটু হাসলাম। তারপর সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, স্যার, যিনি রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে শূন্য থেকে ফসল ফলাতে পারেন, সেই কৃষকের রক্ত আমার গায়ে। আমি অভাবের সাথে লড়াই করে বড় হয়েছি, তাই আমি জানি সাধারণ মানুষের কষ্টটা ঠিক কোথায়। যে মাটিতে দাঁড়িয়ে আমি এত দূর এসেছি, সে মাটির মানুষকে অবহেলা নয়, ন্যায় বিচার দেওয়াটাই হবে আমার প্রথম কাজ। আমার এই ব্যাকগ্রাউন্ড আমার দুর্বলতা নয় স্যার, এটা আমার সবচেয়ে বড় শক্তি।
আমার কথা শুনে পুরো বোর্ডের এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। চেয়ারম্যান স্যার আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ভাইবা শেষ করে যখন পিএসসির বিল্ডিং থেকে বের হলাম, তখন আকাশে সূর্যটা প্রখরভাবে জ্বলছে। কিন্তু আমার মনে হচ্ছিল বহু বছর পর আমার জীবনে একটা নতুন সকাল আসতে চলেছে। এখন শুধু ফলাফলের অপেক্ষা। আমাদের গল্পটা শেষ হতে আরও 2টো পর্ব লাগবে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের পর্বটা এতটুকুই। আর আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।